আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা উচ্চারণের অর্থবংশটুকু নিয়ে আলোচনা করব। কেবল কয়েকটি সাধারণ সূত্র বা কথা মনে রাখলেই যে উচ্চারণকে নিজের দখলে নিয়ে আসা যায়, সেই কলাকৌশল আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের অনুশীলনের জন্য আমরা বেছে নিয়েছি ময়মনসিংহ বোর্ড 2024 সালে কয়েকটি শব্দকে। প্রথম যে শব্দটি দেওয়া আছে ঐশ্বর্যবান, এই শব্দটি কিভাবে করে আসলে আমরা শুদ্ধ উপায়ে উচ্চারণে কনভার্ট করব বা খাতার মধ্যে উপস্থাপন করব। আমরা মনে রাখবো, যদি কোনো শব্দের শুরুতে আমরা ওই দেখতে পাই, এই ওই এর উচ্চারণ যখন আমরা নির্দেশ করব ও রস্যই ওই দিয়ে করব। ঠিক আছে, আচ্ছা এটা গেল। ওই থাকলে অ রস্যই দিয়ে করব আমরা। এরপরে দেখো পরের বর্ণের সাথে কি আছে, একটা বফলা রয়েছে। মনে রাখবো, যদি কোনো শব্দে মাঝে বফলা দেখতে পাই, সাধারণত সেই বর্ণটা উচ্চারণে দীপ্ত হবে। তাহলে আমরা কি করব, এই শটাকে আমরা ডাবল করে ফেলবো। এইরকম হয়ে যাবে ঐশ শো, এরকম হয়ে গেল। এই শটা ডাবল হয়ে গেছে, বানানে কিন্তু ডাবল শ নেই, উচ্চারণ সেটা ডাবল শ হয়ে গেছে কারণ বফলার কারণে। আচ্ছা, এবার মনে রাখবো আমরা এই যে উপরে একটা রেফ দেখতে পাচ্ছি, এই রেফটা সবসময় র হয়ে যাবে, র ঐশ্বর এরকম হয়ে যাবে ঐশ্বর। এই যে জ, এই জটা অন্ত্যস্ত যেটা সবসময় এই জ হয়ে যাবে, এই যে ঐশ্বর্য। হ্যাঁ, জকারে যে উচ্চারিত হচ্ছে ঐশ্বর্য, বয়কার বা ন বান। এবার যেহেতু শব্দের শেষে আমরা নয়ের পরে কোনো উকারান্ত টান পাচ্ছি না, এই জন্য আমরা কি করে এখানে একটা হর্ষণ ব্যবহার করে দেব। তাহলে খুব শুদ্ধ উপায় আমরা দেখলাম যে জাস্ট কয়েকটা কথা মনে রাখলে এই ঐশ্বর্যবান শব্দটাকে উচ্চারণে কনভার্ট করে ফেলা যায়। পরের শব্দটি হচ্ছে বিজ্ঞান। এই শব্দের অন্য কোনো জায়গায় কোনো ঝামেলা নাই, এইখানে একটু এই বর্ণটা উচ্চারণে আলাদা কিছু মাত্রা আছে, আলাদা কিছু কথা আছে। যদি এই বর্ণটা শব্দের শুরুতে থাকে, যদি কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে গজফলা চন্দ্রবিন্দু আমরা করব। আর যদি শব্দের মাঝে বা শেষে দেখতে পাই, তাহলে গজফলা চন্দ্রবিন্দু করব। এটা আমরা মনে রাখবো, শব্দের শুরু থাকলে গজফলা চন্দ্রবিন্দু, শব্দের মাঝে বা শেষে থাকলে গজফলা চন্দ্রবিন্দু আমরা করব। এবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি শব্দের মাঝে, তাহলে আমরা কি করব, এই নিচের ফর্মুলাকে ব্যবহার করব। তাহলে হয়ে গেল এরকমটা, এই যে বিক, হ্যাঁ, গজফলা চন্দ্রবিন্দু, এই আকারটা এই আকার হয়ে গেল বিজ্ঞান। যেহেতু ওখানে তো কোনো টান নাই, তাহলে এখানে একটা হর্ষণ ব্যবহার করে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি পরের বর্ণটা হচ্ছে উদ্যোগ। এটাকে আমরা অনেকে উদ্যোগ বলে থাকি, উদ্যোগ তা দজফলা। মনে রাখবো আমরা যখনই কোনো শব্দের মাঝে বা শেষে বর্ণের সাথে জফলা থাকবে, সেই বর্ণটা উচ্চারণের দীপ্ত হবে, ডাবল হবে। উচ্চারণ কি হবে, ডাবল হবে। তাহলে এখানে দ ডাবল হয়ে যাবে, দ ডাবল হয়ে যাবে। দ যেহেতু অল্পপ্রাণ বর্ণ, এক্ষেত্রে আর অতিরিক্ত কোনো অন্য কোনো বর্ণ আসবে না, দ হুবহু দুইবার বসবে। আমি জফলার একটা আলাদা ভিডিও এপিসোড করেছিলাম, আমি তোমাদের এই ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব। দেখবো যে তোমরা জফলা থাকলে কিভাবে তার উচ্চারণকে সঠিকভাবে করা যায়। এটা আপাতত মনে রাখি যে যেহেতু শব্দের মাঝে জফলা রয়েছে, যেই বর্ণের সাথে জফলা থাকবে সেই বর্ণের উচ্চারণ ডাবল হয়। তাহলে হয়ে গেল উদ, হ্যাঁ, উদ্যোগ, এই যেরকম হয়ে গেল উদ্যোগ। ঠিক আছে, উদ্যোগ হয়ে গেল। জফলের কারণে এই যে দুইটা দ উচ্চারিত হচ্ছে, এই দুইটা দকে আমরা এখানে নির্দেশ করেছি, হয়ে গেছে। এর পরের বর্ণ হচ্ছে পদ্ম, পদয়ম। মনে রাখবো আমরা গ ও ট মূর্ধন্য দন্তন্য ম এবং লয়ের সাথে যদি মফলা থাকে, তাহলে সেই মফলার উচ্চারণ হয়। বাকি কোনো ক্ষেত্রেই শব্দের মাঝে বা শেষে মফলা উচ্চারিত হয় না। যেই বর্ণের সাথে মফলা থাকে সেই বর্ণটা উচ্চারণ ডাবল হয় এবং সেকেন্ড লেটারের উপরে একটা চন্দ্রবিন্দু বসে। কি বলেছি, গ ও ট মূর্ধন্য দন্তন্য ম এবং লয়ের সাথে যদি কখনো আমরা মফলা দেখি, তাহলে সেই ক্ষেত্রে মফলার উচ্চারণ করা লাগে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এই বর্ণগুলোর সাথে মফলা বসে নাই। যেহেতু শব্দের শেষে বা মাঝে যদি মফলা থাকে এই বর্ণগুলো ছাড়া অন্য কোনো বর্ণের সাথে, তাহলে যেই বর্ণের সাথে মফলা থাকবে সেই বর্ণের উচ্চারণে দীপ্ত হবে, মানে ডাবল হবে। তাহলে এখানে ডাবল হয়ে যাবে প দ দকাদ্য, পদ্ম। এবার মফলা যেহেতু চলে যাচ্ছে, এই মফলা চলে যাওয়ার কারণে একটা বর্ণের উপর আমাদের কিন্তু চন্দ্রবিন্দু দিয়ে আমাদের উচ্চারণ করা লাগবে, নাসিক্য করতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটা দ উচ্চারিত হয়েছে, তাহলে কোন দর আমরা দিব, অবশ্যই সেকেন্ড যে দ সেটার উপর সবসময় আমরা চন্দ্রবিন্দু দিব। এরকম নিয়মে ছদ্ম হতে পারে, এরকম নিয়মে অসংখ্য শব্দ আছে, মহাত্মা হতে পারে, অসংখ্য শব্দ আছে এরকম। তোমরা এগুলো এইভাবে করে করবা। শব্দের মাঝে বা শেষে যদি মফলা থাকে এই বর্ণগুলো ছাড়া অন্য কোনো বর্ণের সাথে, তাহলে যেই বর্ণের সাথে মফলা থাকবে সেই বর্ণ উচ্চারণ দীপ্ত হবে এবং সেকেন্ড লেটার উপর একটা চন্দ্রবিন্দু বসে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এবার পরের লেটারটা কি, পরের বর্ণটা হচ্ছে একাডেমি। আসলে শব্দটা একাডেমি না, শব্দ হচ্ছে একাডেমি, অ জফলা আকার। এই যে এটা হচ্ছে এইভাবে উচ্চারিত হবে। কেন এরকম উচ্চারিত হবে মনে রাখবো আমরা,
এই যে শব্দের শুরু যদি এ থাকে এবং এরপরে যদি অধ্বনি বা আকার আসে, শব্দের শুরুতে এ আসে এবং এরপরে ধ্বনিতে হচ্ছে অ অথবা আ আসে, তাহলে কি হবে, সেই এর উচ্চারণটা এর মতো হয়ে যাবে। যেমন আমরা এ কয়কার একা, একা বললাম, আমি কি একা যাব, একা নয়, আমি একা যাব, একা। কেন, এই এর পরে যেহেতু পরের বর্ণের সাথে আকার রয়েছে, তাহলে এখানে এটা অজফল আকার হয়ে যাবে একা। ঠিক একই নিয়মে আমি যদি বলি এক, এটা কিন্তু এক নয়, এটা হচ্ছে এক, এই যে এরকম এক হয়ে যাবে, তাই না? কারণ কি, এই এই এর পরে যেহেতু পরের বর্ণের সাথে অধ্বনি রয়েছে, এজন্য এখানে এ হয়ে যাবে। ঠিক একই নিয়মে এটা কিন্তু একাডেমি নয়, এটা কি হবে, একাডেমি হবে, একাডেমি উচ্চারণ করা লাগবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে শব্দ হচ্ছে ব্রাহ্মণ, না ব্রাহ্মণ, এই বর্ণটার উপরে আমরা একটু খেয়াল রাখবো, বলফল আকার যা আছে তাই থাকে, রফলের কোনো পরিবর্তন হয় না। এটা হবে আগে, আগে হ তারপরে ম, আগে হ তারপরে ম, মনে রাখবা এই বর্ণটা যেখানেই থাকবে আগে হ উচ্চারণ করবা তারপরে ম উচ্চারণ, তাহলে শব্দটা হবে ব্রাহ্ম, হ্যাঁ ব্রাহ্মণ। আচ্ছা, আগে ম তারপরে হ, আগে ম তারপরে হ, দুঃখিত, এই বর্ণ যেখানেই থাকবে আমরা কি করব, সেখানে আগে ম উচ্চারণ করব তারপরে হ উচ্চারণ করব, ঠিক আছে? এই বর্ণ থাকলে আগে ম তারপরে হ উচ্চারণ করব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে দেখো শব্দটা হচ্ছে আহ্বান, এটা হচ্ছে আহ্বান। এখন এটা হয় এটাকে অনেক আহ্বান বলে, আহ্বান না, আহ্বান নয়। মনে রাখবো যেখানে আমরা হয় সাথে বফালা পাবো, এভাবে পাবো, দেখবো তার আগের বর্ণ যদি অ অথবা আ হয়, এর আগের বর্ণ যদি অ অথবা আ হয়, তাহলে এর উচ্চারণটা হবে ও, এর উচ্চারণ কি হবে, ও হবে, ও, ঠিক আছে? যেখানে হয়ব আছে তার আগের বর্ণ যদি অ অথবা আ হয়, তাহলে ওই হয়বর উচ্চারণটা হবে ও। তাহলে দেখো একটু খেয়াল করো, যেহেতু এখানে হয়ব এর আগের বর্ণ সরেয়া আছে, তাহলে আমরা কি করব, এই হয়বর পরিবর্তে আমরা ও লিখবো। তাহলে এখন আমরা এই আটা যা আছে তাই বসাই দিলাম, এবার হয়ে গেল ও ভ ও, এই যে এরকমটা লিখলাম আমরা, এরপর আকার আছে আকারটা নিয়ে আসলাম, এরপরে ন, তাহলে হয়ে গেল আহ্বান। শব্দটা কি হবে, আহ্বান হবে। শব্দটা কি হবে বলো, আহ্বান হবে। আশা করি বুঝতে পেরেছো, আহ্বান, আহ্বান নট আহ্বান, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে শব্দটা কি, অতঃপর। এ দেখো এখানে এখানে এই যে এই বিসর্গটা, এটার একটা আলাদা নিয়ম আছে, তাই না? হ্যাঁ, এটার একটা আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা কি, সেই নিয়মটা হচ্ছে এরকম, যেই বর্ণের সাথে এই বিসর্গ থাকবে সেই বর্ণটা উচ্চারণ করার সময় ঔকার দিতে হবে। মনে রাখবো আমরা, যার সাথে বিসর্গ থাকবে, এখানে তয়ের